প্রিয় একাদশের শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। তোমরা সকলেই ভালো আছো আশা করি। বাসাতে অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো, কোভিড আক্রান্ত পরিস্থিতি আজকে যদি না থাকতো, তাহলে হয়তো তোমাদের সাথে আমার শ্রেণীকক্ষেই দেখা হতে পারতো। আমরা সকলে মিলে অংশগ্রহণমূলক একটি সুন্দর ক্লাস করতে পারতাম। হয়তো আজকে আমাদের পরিচিতি পর্ব হতো। প্রথম প্রথম তো কলেজ জীবন, তোমাদের তোমাদের অভিজ্ঞতা শুনতে পারতাম যে তোমাদের কেমন লাগছে। তোমরা স্কুলের গণ্ডি ছেড়ে কলেজে উত্তীর্ণ হলে, তোমরা কিছুটা উচ্চশিক্ষার দিকে আরো কিছুটা এগিয়ে গেলে তোমাদের কেমন লাগছে। এই নতুন অনুভূতির সাথে পরিচিত হতে পারলে আমারও ভালো লাগতো। কিন্তু এই পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। তোমাদের সাথে পরিচয়ও সম্ভব হচ্ছে না। আশা করি ক্লাসরুমে আমাদের সেই পরিচয় হয়ে যাবে। আমি আশা করি খুব দ্রুতই সবকিছু খুব খুলে যাবে, পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আমি তোমাদেরকে ক্লাসে দেখতে পাবো। আজকে আমি আম, দেখতেই পাচ্ছ যে বাংলা কিছু লিখে রেখেছি আমি বোর্ডে। আজকে আমি কবিতা আলোচনা করব। আমি তোমাদেরকে বাংলা পড়াই। আচ্ছা, নিজের পরিচয় হয়তো স্ক্রিনে ভেসে উঠছে। আমার নাম শারমিন সুলতানা, নীলফামারী সরকারি কলেজে বাংলা বিভাগে আছি। আজকে আমরা যে কবিতাটি আলোচনা করব, তোমাদের সিলেবাসের প্রথম কবিতা, এটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। যেটা হয়, আমি যখন ছাত্র ছিলাম, নতুন বই পেলে যেটা করতাম সেটা হচ্ছে বইটা তখনই হাতে নিয়ে কি কি গল্প আছে, কি কি কবিতা আছে সব দ্রুত দেখে ফেলতাম। আমি আশা করছি তোমরাও তোমাদের বই সংগ্রহ করে নিয়েছো এবং নতুন বইয়ের যে এক এক ধরনের আহ, নতুন বইয়ের প্রতি আগ্রহ থাকে, সেই আগ্রহ থেকে বইটি খুলে দেখেও নিয়েছো যে গল্প কবিতা কি কি আছে। এবং অবশ্যই দেখতে গিয়ে একটা ছোটখাটো ধাক্কা খেয়েছো যে উম এতদিন আমরা যে সহজবোধ্য সরল কবিতাগুলোর সাথে পরিচিত ছিলাম, এই কবিতাটি ঠিক ওরকম নয়। এই কবিতাটির ভাষা কিছুটা হয়তো তোমাদের কাছে দুর্বোধ্য মনে হতে পারে, কঠিন মনে হতে পারে। তো এজন্যই আমি সিলেবাসের একদম প্রথমেই কবিতাটি আলোচনা করব। কবিতাটি তোমরা দেখেছো যে কবিতাটি বেশ বড় একটি কবিতা। যদি তোমাদের বাসায় তোমাদের কাছে বই থেকে থাকে, দেখবে যে বেশ বড় একটি এই 2 পাতা, এখানে অর্ধেকটা, বেশ 2.5 পাতার একটি বড় কবিতা। এবং কবিতাটি একটি ক্লাসে শেষ করা সম্ভবপর হবে না। তো আস্তে আস্তে খুব অল্প অল্প অংশ নিয়ে কবিতাটি শেষ করব। আর ওই যে বলেছি যে ভাষাগুলো কিছুটা দুর্বোধ্য, এজন্য দেখা যায় যে শব্দার্থ এবং গল্প আলোচনাতেই এই কবিতাটির ভেতরে যে গল্পটি রয়েছে সেটি আলোচনাতেই আসলে অনেকটা সময় চলে যায়। এখন প্রথমেই হচ্ছে আমি তোমাদেরকে বলে নেই, আমরা যেভাবে পাঠটি তৈরি করব সেটি হচ্ছে প্রশ্নোত্তর পর্ব পড়ব সবার শেষে। তোমরা দেখলে যে এবছরে এইচএসসি পরীক্ষা আহ, অনুষ্ঠিত হলো না। আসলে শিক্ষার যে উদ্দেশ্য, গভীরভাবে অনুধাবন করা, বুঝতে শেখা, তোমাদের যে মন মানসিকতাকে উন্নত করা, এই এই অনুধাবন ক্ষমতা তৈরি করাই আসলে এই পাঠ্যসূচিতে যে গল্প কবিতাগুলো দিয়েছে সেগুলোর অংশ। আর গত ক্লাসে তোমরা দেখেছো যে বাবুল স্যার তোমাদের একটি ক্লাস নিয়েছে, বলছে যে সাহিত্যের উদ্দেশ্য কি। উনি কোট করে বলছেন যে সাহিত্যের উদ্দেশ্য আসলে আমাদের চারপাশে যে জীবন, ব্যক্তির যে অভিজ্ঞতা, আমাদের যে প্রতিবিম্ব, আমাদের জীবনে যে প্রতিবিম্ব সেটাকে তুলে ধরাই। মানে আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে যাচ্ছে, সাহিত্যিকরা সেটাকেই তুলে ধরছেন। হয়তো আর একজনের জীবনে ঘটছে, কিন্তু একই ঘটনা সব মানুষের ভেতর দিয়েই ক্রিয়াশীল রয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ খুব ছোট একটি কবিতাংশ। আমি বলে নিচ্ছি যে মাইকেল মধুসূদন দত্ত, এই মাইকেল মধুসূদন দত্তের একটি মহাকাব্য আছে যেটির নাম হচ্ছে মেঘনাদ বধ। নাম দেখেই তোমরা বুঝতে পারছো যে মেঘনাদ বধ, বধ শব্দের অর্থ হচ্ছে হত্যা করা। মানে এই যে মহাকাব্যটি, এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি যেখান থেকে সংগৃহীত হয়েছে, আমি বলবো যে সংগৃহীত হয়েছে যেখান থেকে, এই মেঘনাদ বধ কাব্যগ্রন্থের ষষ্ঠ সর্গ থেকে। মেঘনাদ বধ কাব্যগ্রন্থ একটা অনেক বড় কাব্যগ্রন্থ। কিভাবে বোঝাই, মনে করো এই বইটা পুরোটা যদি মেঘনাদ বধ কাব্যগ্রন্থ হয়ে থাকে, সেখান থেকে এই 2টা পাতা মাত্র তোমাদের আজকের এই কবিতাটি।
তো এই পুরো কাব্যগ্রন্থের ভেতরে যে একটি গল্প রয়েছে, একটা কাব্যগ্রন্থটার ভেতরে একটা কিন্তু ঘটনা সাজানো আছে, একটা কাহিনী সাজানো আছে। সেই সেই ঘটনা থেকে খুব ছোট্ট একটি ঘটনা, এই বিভীষণের প্রতি মেঘনাদ। তো এই কবিতাংশটি বোঝার জন্য এই মেঘনাদ বধ কাব্যগ্রন্থের কিছু ঘটনা তোমাদের তোমাদের জানিয়ে রাখা খুব জরুরি মনে করছি। তাহলে তোমরা কবিতার সাথে খুব দ্রুত নিজেদেরকে সংযোগ করতে পারবে। মেঘনাদ বধ কাব্যগ্রন্থটি 9টি স্বর্গে লেখা হচ্ছে। স্বর্গ হচ্ছে খণ্ড, মানে ওই কাব্যগ্রন্থটা কিছু ছোট ছোট খণ্ড আছে। আর এই যে নাম দেখে বুঝতে পারছো যে এখানে মেঘনাদ নামক কাউকে আসলে কি করা হচ্ছে, বধ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই বিভীষণের প্রতি মেঘনাদেও দেখো যে এই মেঘনাদ নামটি তোমরা দেখতে পাচ্ছ। আমি বলবো যে মেঘনাদকে এবং বিভীষণকে এই চরিত্রগুলোর সাথে তোমরা পরিচিত হলে তোমরা এই কবিতাটির সাথে নিজেদেরকে দ্রুত সংযুক্ত করতে পারবে। তা এখন একটা ছোট্ট গল্প আলোচনায় যাব। সেটি হচ্ছে এই মেঘনাদ বধ কাব্যগ্রন্থটি আবার নেওয়া হয়েছে রামায়ণের একটি অংশ থেকে। তোমরা জানো যে যেখানে রামের কথা বর্ণিত আছে সেটি হচ্ছে রামায়ণ। রামায়ণের সেই অংশটি হচ্ছে সীতা হরণ এবং সীতাকে উদ্ধার করা। এর ভেতরেই এই গল্পের যে প্লটটা, এই কবিতার যে কাহিনীটা, সেই কাহিনীটা এই রামায়ণ থেকে নিয়েছে মেঘনাদ বধে। এবং মেঘনাদ বধের একটা ছোট অংশ আমরা পড়ছি বিভীষণের প্রতি। মেঘনাদ যে কবিতাংশটি সেটিতে খেয়াল করে দেখো, এই বিভীষণের প্রতি মেঘনাদ হচ্ছে এই দুটো চরিত্র, এবং যাদেরকে আমরা এখানেও পাবো এবং এখানেও পাবো। তাহলে আমি রামায়ণের গল্পটি একটু ছোট্ট করে বলে নেই কি ঘটেছিল। রামায়ণ আগেই বলেছি যে রামের কথাই হচ্ছে রামায়ণ, রামের যে কাহিনী বর্ণনা। তো রাম, তোমরা জানো যে রাম বনবাসে গিয়েছিল, যদি তোমরা গল্প শুনে থাকো কখনো, যে রাম বনবাসে গিয়েছিল তার স্ত্রী সীতা এবং তার ভাই লক্ষ্মণকে নিয়ে। তো বনবাসে যাওয়ার পর আসলে তাদের সাথে দেখা হয় এই যে মেঘনাদ। তাদের সাথে দেখা হয় মেঘনাদের যে বাবা, যার নাম হচ্ছে রাবণ, রাবণের বোনের সাথে। রাবণের বোনের নাম এখানে শূর্পণখা। তো শূর্পণখা রাম এবং লক্ষ্মণকে বিবাহের প্রস্তাব দেয়, তারা কেউই রাজি হয় না। এবং রাম এবং লক্ষ্মণ হচ্ছে শূর্পণখার নাক এবং কান কেটে দেয়। এতে হচ্ছে শূর্পণখা অপমানিত হয়ে গিয়ে ভাইয়ের কাছে বলে যে আমাকে এভাবে অপমান করা হয়েছে। এর প্রতিশোধ স্বরূপ রাবণ হচ্ছে সীতাকে অপহরণ করে নিয়ে আসে। তো এই যে রাবণ সীতাকে অপহরণ করলো, এবং তখন দেখা যায় রাম এবং লক্ষ্মণের সাথে রাবণের একটা যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে অংশগ্রহণ করে মেঘনাদ, এবং যুদ্ধে অংশগ্রহণ করার আগে আসলে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়। এই যে যুদ্ধে যাওয়ার আগেই একজন যোদ্ধাকে হত্যা করা হলো। এখানে তোমরা এখানে হয়তো পাবে না, কিন্তু কবিতাটি কিছু অংশ পড়লেই আমরা দেখতে পাবো যে একটি যজ্ঞাগারের নাম পাওয়া যাচ্ছে। যজ্ঞাগারটি হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগার। দেখা যায় যে এই যজ্ঞাগারে মেঘনাদ আসে যজ্ঞ করতে, তার যে আরাধ্য দেবী, এই দেবীর পূজা করতে আসে। যে পূজা শেষে সে কোথায় যাবে, সে যুদ্ধের যে ময়দান সেখানে যাবে, যুদ্ধ করতে যাবে। কিন্তু যখন যজ্ঞাগারে আসার পর দেখে যে লক্ষ্মণ আগে থেকেই এখানে উপস্থিত আছে তাকে মারার জন্য, এবং তাকে হচ্ছে এই যজ্ঞাগারেই হত্যা করা হয় অস্ত্রহীন অবস্থায়। ঠিক এই ঘটনাটির প্রতি সমব্যথী হয়ে মধুসূদন দত্ত কিন্তু পুরো একটি কাব্যগ্রন্থ লিখে ফেললেন মেঘনাদ বধ নামে। মানে মাইকেল মধুসূদন দত্তের মনে হলো যে মেঘনাদের মতো একজন বিজয়ী বীর, যে হচ্ছে ইন্দ্রকে জয় করেছে, তোমরা একটু পরে এই ঘটনাগুলোর সাথে পরিচিত হবে, যাকে ইন্দ্রজিৎ বলা হচ্ছে, তার মতো একজন বিজয়ী বীর যে নিকুম্ভিলা যজ্ঞাগারে করুণ মৃত্যুর সম্মুখীন হয়। এই যে বধ মানে হত্যা করা, যুদ্ধের মাধ্যমে কিন্তু সে যে নিহত হয়েছে তা না, তাকে যে হত্যা করা হয় সেটি একটি চক্রান্তমূলক অন্যায় আচরণ। এবং সেখান থেকেই মূলত মেঘনাদ বধ কাব্যগ্রন্থ লেখার যে আগ্রহ উনি পেয়েছিলেন,
সম্ভবত মধুসূদন দত্তের যদি আমরা জীবনীটা পড়ি, আমরা যদি জানি যে মধুসূদন দত্তের নিজের জীবন কিভাবে কেটেছে, অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন উনি। প্রথম জীবনে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলেন, তারপর বিদেশে গেলেন এবং যাওয়ার পর যে ইংরেজি ভাষায় কাব্য রচনা করলেন এবং সেখান থেকে আসলে সেরকম স্বীকৃতি না পেলেন না এবং বঞ্চিত হলেন। এই যে নিজের ভেতরের যে বঞ্চনা, সম্ভবত মাইকেল মধুসূদন দত্ত এই যে বঞ্চনার যে কাব্য, এই যে রাবণ এবং মেঘনাদ এবং বিভীষণ, এই যে তারা বঞ্চিত হচ্ছে, যুদ্ধে হেরে যাচ্ছে, তাদের নিজেদের জীবনের যে দুঃখগুলো আছে এগুলোর সাথে হয়তো নিজেকে একাত্ম করতে চেয়েছেন, এজন্যই এত গুরুত্বপূর্ণ বা অনেক কিছু ছেড়ে উনি রামায়ণের খুব ছোট্ট একটা অংশ এবং সেখানকার একটা প্রায় অগুরুত্বপূর্ণ মূল রামায়ণের একটা অগুরুত্বপূর্ণ চরিত্র মেঘনাদ, এই মেঘনাদকে নিয়ে একটা আস্ত কাব্যগ্রন্থ লিখে ফেললেন। তোমরা যদি মাইকেল মধুসূদন দত্তের জীবনী পড়ো তাহলে দেখতে পাবে যে ইংরেজি যে কাব্যগ্রন্থ চর্চা সেখান থেকে উনি স্বীকৃতি না পেয়ে বঞ্চিত হয়ে আবার বাংলার কাছে ফিরে এলেন এবং উনি বলছেন যে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবধ আমি অবহেলা করে চলে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি তোমার ভাণ্ডারে যে এত বিবিধ রতন আছে সেগুলো আমি বুঝতে পারিনি, এসব আমি অবহেলা করে চলে গিয়েছিলাম। এবং কি হয়েছে, আবার উনি ফিরে এসেছেন এবং বাংলা ভাষায় লেখালেখিতে মনোনিবেশ করেছেন এবং তোমরা দেখতে পাবে যে বারবার বলছে বাংলা ভাষার সার্থক ট্র্যাজেডি নাটক, সম্ভবত কৃষ্ণকুমারী, তারপরে শর্মিষ্ঠা, এই যে এই নাটকগুলো, তারপর বলছে বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য, অনেক কিছুতে ওনাকে আমরা স্বীকৃতি দিচ্ছি, রিকগনাইজ করছি, কারণ সে সময় বাংলা ভাষার যে শব্দগুলো নিয়ে এভাবে তীব্রভাবে কাজ করতে আসলে কাউকেই দেখি না। খেয়াল করে দেখো মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 সালে, 1824 আর এখন চলছে 2020, প্রায় 200 বছর। প্রায় এই যে একজন কবি যিনি প্রায় 200 বছর আগে জন্মগ্রহণ করেছেন তাকে আমরা এখনো সমান গুরুত্ব দিয়ে পড়ছি। আমি জানি না আমরা 200 বছর পরে কোথায় থাকবো, কিন্তু এই যে 200 বছর পরে একজন মানুষকে গুরুত্ব দিয়ে পড়া, এটার জন্য তার যে শ্রম এবং তার যে সাধনা এবং কবিতা চর্চার যে তার আত্মনিয়োগ, এটা আমরা একটু পরেই দেখতে পাবো যে কেন মাইকেল মধুসূদন দত্ত এত গুরুত্বপূর্ণ কবি। পড়ার মাধ্যমে, শুধু যে কথার মাধ্যমে আমি বলছি উনি গুরুত্বপূর্ণ এজন্য কেউ গুরুত্বপূর্ণ হয়ে যায় না, মানুষ গুরুত্বপূর্ণ হয় তার কাজের মাধ্যমে। তো এই কবিতাটা তোমরা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছো যে কবিতাটির মূল বিষয় কি। কবিতাটির মূল বিষয় হচ্ছে মেঘনাদ যে বধ হবে, এই এই গল্পটাই এর মাধ্যমে আমরা জানতে পারবো এবং দেখতে পারবো যে কিভাবে ঘটনাটা ঘটছে। আর এই যে বিভীষণ, ইনি হচ্ছেন মেঘনাদের চাচা। আমি বলছি, আবার বলে নেই যে মেঘনাদের বাবা হচ্ছে রাবণ এবং এই রাবণের আরো দুইজন ভাই আছে, একজন হচ্ছেন বিভীষণ, একজন কুম্ভকর্ণ। তো আমরা আরেকটি ব্যাপার যেটি হচ্ছে, ক্লাসে যখন আমি পড়াই তখন আমি মূল কবিতাটির শেষেই ঘটনাটি বলে দেই যে কবিতাটির মূল বিষয়টি কি, মূল ভাবটি কি। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এই পরিস্থিতিতে তোমাদের সাথে আমি সরাসরি কমিউনিকেট করতে পারছি না এবং এই কবিতাটিও আসলে তোমরা আদৌ পড়বে কিনা মনোযোগ দিয়ে সেই ব্যাপারেও আমি সন্দিহান। এজন্য আমি মূল যে বিষয়টি সেটি আগে বলে নিই এবং পরে কবিতা আলোচনা শুরু করি। মূল বিষয়টি হচ্ছে এই যে বিভীষণ মেঘনাদের চাচা হওয়ার পরেও কি করেছে, মেঘনাদের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছে। আবার বলছি যে কিভাবে, এই যে নিকুম্ভিলা যজ্ঞাগারে কে এসেছিল, লক্ষণ এসেছিল কাকে মারার জন্য, মেঘনাদকে মারার জন্য। এই নিকুম্ভিলা যজ্ঞাগার হচ্ছে তাদের এই পুরীর ভেতরে, তাদের যে তারা যে প্রাসাদে বাস করে সেটার ভেতরেই নিকুম্ভিলা যজ্ঞাগার, এবং লক্ষণ যে বাড়ির ভেতরে প্রবেশ করলো এবং মেঘনাদকে হত্যা করলো, এই পুরো বিষয়টিতে তাকে সহযোগিতা করেছে বিভীষণ। এখন মেঘনাদকে হত্যা মানেই যে ব্যক্তি মেঘনাদকে শুধু হত্যা তা না, মেঘনাদ আসলে কাদের পক্ষে যুদ্ধ করছে, মেঘনাদ যুদ্ধ করছে রাবণের পক্ষে এবং রাবণ হচ্ছে লঙ্কার রাজা। তাহলে বোঝাই যাচ্ছে যে
মেঘনাদের সাথে বিশ্বাসঘাতকতা করা মানে আসলে কার সাথে বিশ্বাসঘাতকতা? এই যে লঙ্কাপুরী, এই লঙ্কাপুরীর সাথে বিশ্বাসঘাতকতা করা মানে পুরো রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করা, নিজের ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করা, সর্বোপরি যে দেশ, এই দেশের প্রতি, এই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা। তো এই কবিতাটির আসলে মূল যে ভাবটি সেটি হচ্ছে এরকম যে এই দেশের লোক হয়ে বিভীষণ লঙ্কার লোক হয়ে কি করেছে, শত্রুপক্ষে যোগদান করেছে, নিজের আত্মীয়কে স্বজনকে ত্যাগ করেছে। এই যে দেশপ্রেমের যে অভাব সেটি যেমন একদিকে দেখানো, এবং মেঘনাদের যে দেশের প্রতি প্রেম, সে এই পুরো গল্পটির মধ্যে খেয়াল করে দেখবা যে রাম যে সীতাকে অপহরণ করে নিয়ে আসে এবং লক্ষ্মণ এবং রামের সাথে যে তার সংঘাত, এর সাথে কিন্তু মেঘনাদের কোনো যোগ নেই, এর সাথে মেঘনাদের কোনো যোগ নেই, কিন্তু তারপরও তাকে মাতৃভূমি বাঁচাতে কি করতে হচ্ছে, যুদ্ধে যেতে হচ্ছে, এবং যুদ্ধে যাওয়ার জন্য সে যখন যজ্ঞে বসেছে তখনই তাকে কি করা হলো, হত্যা করা হলো। এই যে দেশের প্রতি যে নিবেদিত প্রাণ, কিছু না ভেবে, নিজের ব্যক্তি স্বার্থের কথা না ভেবেই দেশের দেশের ডাকে যে সে যোগ দিচ্ছে, মেঘনাদের দেশপ্রেমটি এখানে দেখানো হয়েছে। এখন আমরা মূল কবিতা আলোচনায় একটু আসি। বিভীষণের প্রতি মেঘনাদ নামটি খেয়াল করো। বিভীষণের প্রতি মেঘনাদ, এই যে আমি এখন কাদের প্রতি কথা বলছি, তোমাদের প্রতি। এই এই যে কবিতাংশটি, এই কবিতাংশটি একটা নাটকীয় কবিতাংশ। এই পুরো ব্যাপারটার মধ্যেই তোমরা দেখবে যে কিছু সংলাপ আছে, আমি তোমাদেরকে কিছু বলছি, তোমরা আমাকে কিছু বলছো, ঠিক এরকম সংলাপ। মানে বিভীষণ কাকে বলছে, মেঘনাদকে কিছু বলছে, মেঘনাদ কাকে বলছে, বিভীষণকে বলছে। বিভীষণের প্রতি মেঘনাদ, আসলে এই কবিতাটিতে মূলত যে ঘটনাটি ঘটে, বিভীষণকে আমরা কম কথা বলতে দেখবো, কারণ যে সে অপরাধী। মেঘনাদ কি করছে, কথা বলে তার অপরাধ প্রমাণ করছে, যে দেখো তুমি লক্ষ্মণ এবং রামকে সাহায্য করে এইভাবে তোমার মাতৃভূমির সাথে অপরাধ করছো, তোমার ভাইদের সাথে তুমি অন্যায় আচরণ করছো, দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছো। এই যে ডায়ালগ, এই যে কথোপকথন গুলো আমরা পাবো, মূলত এই কবিতাটি খেয়াল করে দেখবে যে একটু কথোপকথন মূলক কবিতা। আমি প্রথমেই যে উদ্ধৃতম চিহ্নের মধ্যেই দেয়া আছে, এটা পড়লেই আমরা একটু পরে বুঝতে পারবো যে কিভাবে নাটকীয় ভঙ্গিতে কবিতাটি এগিয়ে যাচ্ছে। তাহলে মূল কবিতা আলোচনায় চলে যায় এই পর্যায়ে। আচ্ছা, আরেকটা ছোট্ট বিষয় বলে নিই, সেটা হচ্ছে তোমরা জানো যে বাংলা ব্যাকরণ বলছে যে যে কোনো নাম শব্দ হচ্ছে বিশেষ্য, এবং আমরা যখন বিশেষের পরিবর্তে সে, তার, তুমি এগুলি ব্যবহার করি, এগুলো হচ্ছে সর্বনাম। মানে আমরা অন্য অন্য নাম ব্যবহার করি, বিশেষের পরিবর্তে অন্য নামই হচ্ছে সর্বনাম। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কি করছেন, সেই যে বলছেন হে বঙ্গ ভান্ডারে তর্ব বিবিধ রতন, মানে উনি হচ্ছে ভাষার যে ভিতরকার মূল সুরগুলো, এই যে নামগুলো, বিশেষ্যগুলো, এই বিশেষ্যগুলোকেও বিশেষ্য হিসেবেই ব্যবহার করছেন, পাল্টিয়ে ব্যবহার করছেন। কিভাবে? কিভাবে দেখো, এই যে অরিন্দম, কিন্তু এখানে আক্ষরিক অর্থে কারোর নাম না, এটা হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত আরেকটি নাম, মানে বিশেষের পরিবর্তে ব্যবহৃত আরেকটি বিশেষ্য। তোমরা বাংলা, তোমরা যদি সমার্থক শব্দ পড়ে থাকো তাহলে দেখতে পাবে যে এক শব্দের অনেকগুলো ভাগ আছে, যেমন ফুলকে পুষ্প বলা হচ্ছে, কুসুম বলা হচ্ছে, সেরকম। এই যে অরিন্দম শব্দটি, এটি হচ্ছে, তোমরা হয়তো এক কথায় প্রকাশে পড়ে থাকবে যে অরিকে দমন করেন যিনি, অরিকে দমন করেন যিনি, তিনি হচ্ছেন অরিন্দম। তো এই অরি মানে কি, অরি মানে হচ্ছে শত্রু, এই শত্রুকে যিনি দমন করেন তিনি হচ্ছেন অরিন্দম। মানে এখানে বোঝা যাচ্ছে না যে অরিন্দম আসলে কে, যে কেউ শত্রুকে দমন করতে পারে, আমিও দমন করতে পারি, তোমরাও দমন করতে পারো, কিন্তু এখানে এই অরিন্দম হচ্ছেন আমাদের মেঘনাদ। আগেই বলেছি যে মেঘনাদ হচ্ছেন একজন বীর যোদ্ধা, যে যিনি যুদ্ধে গেলে লক্ষ্মণ এবং রাম মনে করছেন যে যিনি যুদ্ধে গেলে আসলে তারা হেরে যাবে, এজন্য একটা মানুষকে যুদ্ধে যেতে দেওয়ার আগে, মানুষ বলবো না, একটু কারেকশন দিচ্ছি, ওরা আসলে রাক্ষস বংশোদ্ভূত, এজন্য ওনারা রাক্ষস। তো
তো বলছেন যে মেঘনাদ এমনই একজন বিজয়ী বীর যিনি যুদ্ধে গেলে আসলে রাম এবং লক্ষ্মণ ভাবছেন যে তারা পরাজিত হয়ে যাবেন, এজন্য তারা আগে থেকেই কি করছেন যে যুদ্ধে যাওয়ার আগেই একটা মানুষ নিজ গৃহে যজ্ঞাগারে বসে আছে, সেখানে এসে তাকে কি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা সহজ সমীকরণ টানা যাচ্ছে যে আসলে মেঘনাদ এই যে শত্রুকে দমন করে যে এই উপাধিটা পেয়েছে অরিন্দম, যার কাছে আসলে কোনো শত্রুই টিকতে পারে না। এমনকি একটু পরেই আমরা দেখতে পারবো যে মেঘনাদের আরেকটা নাম হচ্ছে ইন্দ্রজিৎ। উনি যে দেবতা ইন্দ্রকে জয় করেন যিনি, যে ইন্দ্রের সাথেও তার যুদ্ধ হয়েছিল এবং সেখানেও বিজয়ী কে হয়েছিল, মেঘনাদ হয়েছিল। এজন্য মেঘনাদের আরেক নাম ইন্দ্রজিৎ। এবং আমি তোমাদেরকে আগেই ঘটনা যখন গল্প আলোচনা করেছি তখন বলেছি যে মেঘনাদের বাবার নাম হচ্ছে রাবণ, এজন্য মেঘনাদকে আবার কি বলা হয়, রাবণী বলা হয়। মেঘনাদের এক নাম হচ্ছে রাবণী। ঠিক যেভাবে আমাদের অনেকের নাম বাবা মা মায়ের মায়ের সাথে মিলিয়ে দেয়া হয়, ঠিক সেরকম যেমন কারো নাম আসিফ হতে পারে, দেখা যায় যে তার কন্যার নাম রেখে দিল আসিফা। ব্যাপারটা হচ্ছে এরকম, এক ধরনের লিঙ্গান্তর ঘটে নামের, হয়তো পিতামাতার নামের সাথে মিলিয়ে রাখছে। তাহলে মেঘনাদের আমরা কতগুলো নাম দেখতে পাচ্ছি। এখন কবিতাটি শুরু করব। দেখো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। হায় তা তো উচিত কি তব এই কাজ, কিঙ্কষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ শুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ। কবিতাটির মধ্যে বলে দিচ্ছে যে কবিতাটিতে কি ঘটছে। আমি আবার বলছি যে আসলে কি হয়, মেঘনাদ যখন যুদ্ধে যাবে তার আগে সে যজ্ঞ করতে যায়, পূজা করতে যায় আরাধ্য দেবীর, গিয়ে দেখে যে সেই যজ্ঞাগারে কে আছে, আগে থেকে লক্ষণ লুকিয়ে আছে, তাকে হত্যা করবে। এখন মেঘনাদ ভাবছে যে লক্ষণ কিভাবে এখানে আসলো, কিভাবে আসলো তোমরা জানো যে বিভীষণের সহায়তায়। যখন সে দরজায় দেখতে পেল যে কে দাঁড়িয়ে আছে, বিভীষণও দাঁড়িয়ে আছে, তখন সে বুঝতে পারলো যে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, যে এতক্ষণে জানলাম। এই যে বিষাদ ভরে বলছে, কারণ যখনই আসলে নিজের চাচাকে সে আবিষ্কার করেছে, নিকুম্ভিলা যজ্ঞাগারে যখনই নিজের চাচাকে সে আবিষ্কার করেছে, তখনই আসলে কি দেখতে পাচ্ছে, তখনই সে বুঝতে পারছে যে আসলে কি হয়েছে, এখানে একটি চক্রান্ত, একটি ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্র বাইরের কেউ করেনি, সেই ষড়যন্ত্র করেছে আমারই ঘরের লোক বিভীষণ। এজন্য তোমরা দেখতে পাবে যে একটি বাগধারা চালু আছে বাংলায়, যে ঘরের শত্রু বিভীষণ। মানে বিভীষণ যে শত্রুতাটা করেছিল ঘরের লোকজনের সাথে, এই সাহিত্যের মাধ্যমে এটি প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে যে মানুষের যখন নিজের স্বজন, নিজের আত্মীয়, নিজের ঘরের লোক যখন আমার বিরুদ্ধে যায়, আমার বিরুদ্ধে কাজ করে, কথা বলে, আরেকজন শত্রুকে আহ্বান করে আমাকে মারার জন্য নিয়ে আসে, সেটি বলছে যে ঘরের শত্রু বিভীষণ। তো বিষাদে বিষাদে মন ভরে গেছে, যে সে কষ্ট পেয়েছে, দুঃখ পাচ্ছে যে আমার চাচা কি করেছে, শত্রুকে রক্ষপুরে নিয়ে এসেছে। রক্ষপুর মানে হচ্ছে রাক্ষসপুরী। বলছে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, তোমরা জানোই যে অরিন্দমকে, অরিন্দম হচ্ছে মেঘনাদ। মেঘনাদ বলছে যে জানলাম কিভাবে লক্ষণ এসে রক্ষপুরে প্রবেশ করলো। পশিল মানে হচ্ছে প্রবেশ করা। এতক্ষণে অরিন্দম, এতক্ষণে মানে এতক্ষণ শব্দটা বিষাদ ভরে একটা যে অনুধাবন, একটা যে বুঝতে পারা, ঘটনাটা বুঝতে পারা, সেখান থেকেই বলা যে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, জানলাম কিভাবে এসে লক্ষণ প্রবেশ করলো রাক্ষসপুরীতে। হায় তা তো উচিত কি তব এই কাজ, তা তো মানে হচ্ছে চাচা, বলছে যে হায় চাচা, উচিত কি তব এই কাজ, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ। এটা হচ্ছে তুমি যে কাজটি করেছো, এই কাজটি করা কি তোমার উচিত হয়েছে? এবং দেখা যায় যে আমরা অনেক সময় বংশ পরিচয় দেই যে তুমি অমুকের ছেলে হয়ে এরকম খারাপ কাজ করতে পারলে। মেঘনাদও ঠিক সেভাবেই তার চাচাকে বলছে যে তোমার মা হচ্ছে একজন ভালো মহিলা, নিকষা, যার সুনাম আছে, তিনি হচ্ছে তোমার জননী, এবং তোমার ভাই হচ্ছে রক্ষশ্রেষ্ঠ, রাক্ষসদের মধ্যে একজন শ্রেষ্ঠ রাক্ষস, এবং শুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ। শুলি শম্ভু নিভ
কুম্ভকর্ণ মানে সেই আরেক, তোমাদেরকে বলেছিলাম ওটা মুছে দিয়েছি, যে রাবণের আরেক ভাইয়ের নাম হচ্ছে কুম্ভকর্ণ, মানে নিজের বংশ পরিচয় দিচ্ছে যে তোমার ভাইয়েরা এত ভালো, এত বিজয়ী বীর, তোমার মা একজন ভালো মহিলা, ভালো নারী, তারপরেও তুমি কি করেছো, তুমি এমন বিশ্বাসঘাতকতার কাজ কিভাবে করতে পারলে? উচিত কি তব এই কাজ? তোমার কি এই কাজটা করা উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী, তার মানে বোঝা যাচ্ছে যে নিকষা হচ্ছে কার মায়ের নাম? বিভীষণের মায়ের নাম। নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষশ্রেষ্ঠ। তোমার ভাই হচ্ছে রাক্ষসদের মধ্যে একজন শ্রেষ্ঠ রাক্ষস, শুলি শম্ভু নিভ কুম্ভ কর্ণ। শুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ, এই এই শব্দটা একটু বুঝে নেই, তারপর পরবর্তী লাইনগুলোতে যাই। দেখো এখানে আসলে এক ধরনের কি বলবো, এটা সমাসাধিত শব্দই বলবো, যে অনেকগুলো শব্দ একসাথে মিলে একটি শব্দ গঠন হয়েছে। এই শম্ভু মানে হচ্ছে দেবতা শিব, তোমরা জানো, এবং দেখবে যে শিবের হাতে একটি অস্ত্র থাকে যেটিকে শূল বলে, যেটি দেখতে মনে হয় অনেকটা এরকম ত্রিশূল। দেখবে যে এটার মাথায় এরকম একটা অস্ত্র, মাথায় ফলা করা আছে এবং এটি ওনার হাতে থাকে। তো বলতেছে যে তোমার এক ভাই শুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ, এই শুলি শম্ভু নিভকে কেন নিয়ে আসলো? কুম্ভকর্ণের বীরত্ব বোঝানোর জন্য, যে তোমার এক ভাই এতই বীর যে তাকে কি বলা হয়, শুলি শম্ভু নিভ, মানে দেবতা কার মতো? শিবের মতো। আচ্ছা, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, তোমার ভাইয়ের ছেলে হচ্ছে বাসবকে জয় করেছে। এই বাসব বিজয়ী কি? বাসব বিজয়ী। আর এই ভাইয়ের ছেলেটাই বা কি? তোমরা কিছুক্ষণ ভেবে আমাকে বলো যে ভাইয়ের ছেলেটা কে? এই ভাইয়ের ছেলে হচ্ছে বিভীষণের ভাইয়ের ছেলে মেঘনাদ নিজেই। মেঘনাদ আসলে নিজেই নিজের কথা বলছে, ওই যে বললাম বংশ পরিচয় দিচ্ছে, বলছে যে তোমার মা নিকষা সতী, তোমার এক ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, তোমার এক ভাই দেবতা শিবের মতো শক্তিশালী। আবার তোমার ভাইয়ের ছেলে কে? তোমার ভাইয়ের ছিল বাসব বিজয়ী। তোমাদেরকে আগেই বলেছি যে মেঘনাদ কি করেছে, ইন্দ্রকে জয় করেছে, এই ইন্দ্রেরই আরেক নাম হচ্ছে বাসব। তো ইন্দ্রকে জয় করেছে এই জন্য তার নাম ইন্দ্রজিৎ, ইন্দ্রেরই এক নাম বাসব, এই বাসবকে জয় করেছে বলে তার নাম হচ্ছে বাসব বিজয়ী। তার মানে নিজের কথাই বলছে। মেঘনাদের কতগুলো নাম পেয়ে গেলাম, দেখো আমি বলছি যে মধুসূদন দত্ত কেন বাংলা সাহিত্যে এত গুরুত্বপূর্ণ। হয়তো খুব সাধারণ কেউ হলে বারবার মেঘনাদ ব্যবহার করত, বা সে ব্যবহার করত, বা তিনি ব্যবহার করত, কিন্তু মধুসূদন বারবার শব্দগুলোকে ভেঙে দিচ্ছেন, ভেঙে দিয়ে এক ধরনের কি করছেন, আমাদেরকে ক্লু দিচ্ছেন, এক ধরনের ধাঁধা তৈরি করছেন, যে এই মেঘনাদই হচ্ছে ইন্দ্রকে জয় করেছিল, এই জন্য তার নাম ইন্দ্রজিৎ। এই ইন্দ্র ছিল শত্রু, একে পরাজিত করেছে জন্য তার নাম হচ্ছে অরিন্দম। আবার ইন্দ্রেরই এক নাম বাসব, এজন্য তার নাম হচ্ছে বাসব বিজয়ী। আবার রাবণের ছেলে, এজন্য তার এক নাম কি? রাবণী। তো বলছে যে ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, এখানে শেষ হয়ে গেল এটি। নিজ গৃহ পথ তাত দেখাও তস্করে, তাত মানে কি একবার বলে দিয়েছি যে চাচা, বলছে যে তুমি নিজ গৃহ পথ, নিজের বাড়ির পথ চাচা দেখাও তস্করে। তস্কর মানে তোমরা জানো, তস্কর মানে হচ্ছে চোর। বলছে নিজের বাড়ির পথ কাকে দেখাচ্ছ? তস্করকে দেখাচ্ছে। তস্করটি আসলে কে? তস্করটি হচ্ছে লক্ষণ। কেন লক্ষণকে চোর বলছে? এটি একটি কবিতা, আমি আবার বলে নিচ্ছি যে মূল গল্পটি রামায়ণ থেকে নেওয়া হলেও ধর্মীয় যে গল্প সেটির সাথে কোনো সংযোগ নেই, সেখান থেকে শুধুমাত্র কাহিনীটি নেওয়া হয়েছে এবং বাকিটুকু কবিতার নিজের মতো করে সাজিয়েছেন। তো বলছেন যে দেখাও তস্করে, তস্করকে নিজের বাড়ির পথ দেখাচ্ছ। তস্কর আসলে কাকে বলছে? চোর। চোর কি বলে বাড়িতে আসে? যে না বলে, আমাকে না বলে লুকিয়ে আমার বাড়িতে আসে এবং জগাগারে অপেক্ষা করছে আমার একটা ক্ষতি করার জন্য, সেই তো আসলে চোর। বলছে যে তুমি নিজের বাড়ির পথ কাকে দেখাচ্ছ? চোরকে দেখাচ্ছ। চন্ডালে বসাবানি রাজার আলয়ে, চন্ডাল মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে নিচু বংশ। খেয়াল করে দেখো যে বলছি যে এই বিভীষণ মেঘনাদ এরা আসলে সবাই কারা? রক্ষক, মানে হচ্ছে রাক্ষস বংশোদ্ভূত, এই জন্য তারা আসলে কি মনে করছে, লক্ষণ এবং রামকে চন্ডাল মনে করছে। বলছে এবং
তোমরা আরেকটি কারণ আছে চণ্ডাল বলার, সেটি হচ্ছে তোমরা জানো যে রাম এবং লক্ষ্মণকে বনবাসে দেয়া হয়েছিল। তো বনে থাকে যে, এজন্যই আসলে কি হয়েছে, এজন্যই তাদেরকে চণ্ডাল বলছে, যে নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, চণ্ডালকে এনে বসাচ্ছ রাজার ঘরে, কিন্তু নাহি গঞ্জি তোমার গুরুজন তুমি পিতৃতুল্য। কিন্তু তারপরও দেখো মেঘনাদের আচরণের যে সহিষ্ণুতা এবং বড়দেরকে সম্মান করার যে শিক্ষা, সেটি কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি। নিজের চাচাকে সে কোনো গালিগালাজ করছে না, কোনো গঞ্জনা দিচ্ছে না, কোনো বকা বকা দিচ্ছে না, বলছে কিন্তু নাহি গঞ্জি তোমা, কিন্তু তোমাকে কি করব না, তোমাকে তোমাকে গঞ্জনা দেব না, তোমাকে খারাপ কথা শোনাবো না, গুরুজন তুমি পিতৃতুল্য, কারণ যাই হোক তুমি হচ্ছে আমার গুরুজন, আমার বাবার মতো। হারোদ্বার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজের সমন ভবনে। বলছে যে দরজাটা ছেড়ে দাও। আসলে কি হয়েছে, ওই যে নিকুম্ভিলার যে দরজা, সেটাতে কে দাঁড়িয়ে আছে, বিভীষণ এবং লক্ষ্মণ দাঁড়িয়ে আছে। তো লক্ষ্মণ তো তার শত্রু, লক্ষ্মণকে সে কিছু বলছে না, যা বলছে বিভীষণকে বলছে, বিভীষণের প্রতি মেঘনাদ, মেঘনাদ যা বলছে বিভীষণকে বলছে, বলছে যে দরজাটা ছেড়ে দাও, দরজাটা ছেড়ে দাও যজ্ঞাগারের, আমি অস্ত্রাগারে যাব, গিয়ে অস্ত্র নিয়ে আসব, এবং অস্ত্র নিয়ে এসে রামানুজকে কি করব, সমন ভবনে পাঠাবো, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। ভঞ্জিব আহবে মানে যুদ্ধ করা, যুদ্ধ করে দূর করব। বলছে ছাড়োদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে। রামানুজ মানে লক্ষ্মণ, রামের অনুজ, তোমরা জানো অনুজ মানে ছোট ভাই, তাহলে এখানে রামের অনুজকে, রামের অনুজ হচ্ছে লক্ষ্মণ। বলছে যে দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, গিয়ে অস্ত্র নিয়ে আসবো, এনে এই যে রামানুজকে সমন ভবনে পাঠিয়ে দেব। সমন ভবন মানে হচ্ছে জমের বাড়ি, জম, সমন মানে জম, আর সমন ভবন মানে হচ্ছে জমের বাড়ি। তো জমের বাড়িতে পাঠিয়ে দেব। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। এই যে লক্ষ্মণ চোরের মতো, তস্করের মতো লঙ্কায় প্রবেশ করেছে, আমি তার সাথে যুদ্ধ করে কি করব, তাকে দূর করব। লঙ্কার কলঙ্ক, সে লঙ্কায় এসে লঙ্কার কলঙ্ক তৈরি করেছে, আমি তাকে দূর করব। খেয়াল করে দেখো, একজন বীরের যেরকম আচরণ করা উচিত, মেঘনাদ ঠিক সেরকমই আচরণ করছে। বলছে না যে দরজা ছেড়ে দাও আমি পালিয়ে যাব, বলছে যে দরজা ছেড়ে দাও আমি ফিরে আসব। আমি পালিয়ে যাওয়ার লোক না, আমি ফিরে এসে লক্ষ্মণের সাথে যুদ্ধ করব। আসলে তো বোঝা যাচ্ছে যে মেঘনাদের হাতে আসলে কি নেই, মেঘনাদের হাতে অস্ত্র নেই। বলছে আমি অস্ত্রাগারে যাব, গিয়ে অস্ত্র নিয়ে ফিরে আসব, ফিরে এসে আমি লক্ষ্মণের সাথে যুদ্ধ করব, যুদ্ধ করে আমি লক্ষ্মণকে দূর করব। বলছে না যে আমি পালিয়ে যাব, আমি আর আসবো না। আসলে একজন বিজয়ী বীর যেভাবে শত্রুর মোকাবেলা করে, মেঘনাদ ঠিক সেভাবেই শত্রুর মোকাবেলা করতে চাইছে। কিন্তু লক্ষ্মণ কি করছে, লক্ষ্মণ আসলে আগে থেকেই জানে যে এরকম শক্তিশালী শত্রুর সাথে যুদ্ধে জেতা খুব মুশকিল। এজন্য সে তস্করের মতো বিভীষণের সাহায্য নিয়ে, বিভীষণ বিশ্বাসঘাতকতা করেছে, তার সাহায্য নিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে চলে এসেছে। তো আবার বলছি যে কবিতাটি খুবই বড় এবং হচ্ছে এটি একটি ক্লাসে শেষ করা সম্ভব না। আর কবিতাটি, এটি আজকের কবিতা না, এটি লেখা হয়েছে 1800 সম্ভবত 61 সালের দিকে। এই কবিতার বয়সও প্রায় 150 বছর, 160, হ্যাঁ প্রায় 150 বছর। তো 150 বছরের যে ভাষা ব্যবহার, যে ভঙ্গি, এগুলোর সাথে তোমরা হয়তো খুব বেশি পরিচিত না। এজন্যই বলছি যে কবিতাটিকে ভয় না পেয়ে খুব মনোযোগ দিয়ে প্রতিটি শব্দ ধরে ধরে পড়লে কবিতাটি তোমাদের ভালো লাগবে মনে করছি আমি। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আশা করি কলেজ খুলে যাবে, আমি তোমাদের সামনাসামনি দেখতে পাবো, ক্লাসরুমে বসে ক্লাস নিতে পারবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে চলবে। সামনে পুজো শুরু হচ্ছে, পুজো মণ্ডপে গেলে অবশ্যই মাস্ক পরবে এবং নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখার চেষ্টা করবে। সকলে ভালো থাকো, সকলের শুভ হোক।